রাহুল গান্ধী ভারতীয় রাজনীতিতে দীর্ঘ সময় ধরে এই নামটি শোনা গেলেও মানুষটির রাজনৈতিক ব্যুৎপত্তি নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। শুধুমাত্র ওই গান্ধী পরিবারের সদস্য না হলে কি এই রাহুল গান্ধী কংগ্রেসে জায়গা পেতেন, এমন প্রশ্ন উঠেছে। কোথায় কি কখন কিভাবে বলতে হয় তা নিয়ে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন এই সোনিয়া পুত্র। কিন্তু তারপরেও কি কোনো পরিবর্তন হয়েছে রাহুল গান্ধীর? এবার সুপ্রিম কোর্টের তরফে এক প্রকার কড়া ধমক খেলেন কংগ্রেসের এই মোস্ট ব্যাচেলার পারসন। বিজেপির কোনো নেতা নন। রাহুলের মন্তব্যে ক্ষুব্ধ খোদ সুপ্রিম কোর্ট, কোনো বিরোধী রাজনৈতিক নেতা নয়। রাহুল গান্ধীর সমালোচনা করলেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি। আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। আপনারা হয়তো ভাবছেন যে এত কিছু বিষয় থাকতেও আমি কেন রাহুল গান্ধীকে নিয়ে এই এডিটার্স ডায়েরির বিষয় করছি। সেক্ষেত্রে বলি না, রাহুল গান্ধীকে এতটা খাটো করে দেখার কোনো কারণ নেই। তিনি লোকসভার বিরোধী দলনেতা। সাংবিধানিকভাবে এই পদটার গুরুত্ব অপরিসীম। জগজীবন রাম থেকে রাজীব গান্ধী, লালকৃষ্ণ আদবানি থেকে অটল বিহারী বাজপেয়ী, পিভি নরসিমহা রাও থেকে সুষমা স্বরাজের মতন ব্যক্তিত্ব এই পদটি সামলেছেন। ফলে এই পদটির গরিমা যথেষ্ট। কিন্তু সাম্প্রতিক সময়ে রাহুল গান্ধী যে একের পর এক মন্তব্য করছেন তা একজন বিরোধী দলনেতা হিসেবে কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এবার খোদ সুপ্রিম কোর্ট সেই রাহুল গান্ধীর মন্তব্যের শুধু কড়া সমালোচনাই করল না, রীতিমতো সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো এই রাহুল গান্ধীকে। কেন সুপ্রিম কোর্ট এমন অবস্থা গ্রহণ করল? দেখুন, রাজনৈতিক বিষয় আর দেশের নিরাপত্তা দুটো কখনোই এক হতে পারে না। রাজনৈতিক স্বার্থের জন্য কেউ দেশের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ছুড়ে দিতে পারে না। রাজনৈতিক স্বার্থের জন্য কেউ দেশের বদনাম করতেও পারে না। রাজনৈতিক কারণে কেউ দেশের সেনাবাহিনীর অসম্মান করতে পারে কি? কখনোই নয়। তাহলে সেই ব্যক্তির জাতীয়তা বোধ নিয়ে প্রশ্ন উঠে যায় নাকি? রাহুল গান্ধীকে এমন বললেন যে সুপ্রিম কোর্ট রীতিমতো ভর্ৎসনা করছেন তাকে, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাকে। আপনারা শুনলে অবাক হবেন যে রাজনৈতিক দলটি নিজেদের দেশের সবচেয়ে প্রাচীন দল হিসেবে দাবি করে, সেই দলের নেতা ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়তে হলো ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেওয়ার জন্য। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, একজন প্রকৃত ভারতীয় হয়ে এই ধরনের মন্তব্য দেবেন না। রাহুল গান্ধী কি বলেছিলেন জানেন? 2022 সালে তিনি যখন ওই ভারত জোড়ো যাত্রা করছেন, সেই ভারত জোড়ো যাত্রার সময় রাহুল গান্ধী বলেছিলেন, অরুণাচল প্রদেশে ভারতীয় সেনা চীনের লাল ফৌজের কাছে মার খেয়েছে। গালওয়ানে সংঘর্ষের পর ভারতের 2000 কিলোমিটার জমি দখল করে নিয়েছে চীন। নরেন্দ্র মোদী সরকার আত্মসমর্পণ করেছে। এই মন্তব্যের প্রেক্ষিতেই মানহানি মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে। মামলাকারী উদয় শঙ্কর শ্রীবাস্তব অভিযোগ করেছিলেন যে রাহুল চীনের সঙ্গে সংঘাত নিয়ে ভারতীয় সেনা সম্পর্কে এই ধরনের একাধিক অবমাননাকর মন্তব্য করেছেন। এলাহাবাদ হাইকোর্টের তরফে রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দেওয়া হয়েছিল। বিচারপতি সুভাষ বিদ্যার্থী ওই মামলার পর্যবেক্ষণে বলেছিলেন যে বাক স্বাধীনতা সেনার অবমাননাকর মন্তব্য করার অধিকার দেয় না। এলাহাবাদ হাইকোর্ট গত 29 মে রাহুল গান্ধীর আবেদন খারিজ করে দেওয়ার পর সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস সাংসদ এই রাহুল গান্ধী। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, আপনি কি করে জানলেন ভারতের 2000 কিলোমিটার জমি চীন দখল করে নিয়েছে?
যদি আপনি সত্যিই ভারতীয় হতেন তবে এই ধরনের কথা বলতে পারতেন। বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন যে রাহুল গান্ধী কি করে জানলেন ভারতের জমি দখল করে নিয়েছে চীন। বিচারপতি আরো প্রশ্ন তোলেন, আপনি কি ওখানে গিয়েছিলেন, ওখানে ছিলেন, আপনার কাছে কি কোনো বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে? বিরোধী দলনেতা হয়ে আপনি কিভাবে এ কথা বলতে পারেন? স্বাভাবিকভাবেই সর্বোচ্চ আদালতের এই প্রশ্নে তেমন কোনো উত্তর দিতে পারেননি রাহুল গান্ধীর আইনজীবী। তবে সুপ্রিম কোর্টের তরফে আপাতত এই ফৌজদারি মানহানির মামলা স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিন্তু এর থেকে কি শিক্ষা নেবেন রাহুল গান্ধী? নিজের বক্তব্য সম্পর্কে কি আদৌ সতর্ক হবেন তিনি? কারণ রাহুল গান্ধীর এই ধরনের মন্তব্য এটাই শেষ বা এটাই প্রথম এমনটা কিন্তু নয়। এর আগে এবং এর পরে একাধিক এই ধরনের মন্তব্য করেছেন রাহুল গান্ধী, যা মেনে নিতে পারেননি তার দলের নেতারাই। এমনকি তার রাজনৈতিক অবস্থান নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। নানা রকম ব্যঙ্গাত্মকভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় তুলেও ধরা হয়েছে। আমি সেই তর্কে বা সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু একজন বিরোধী দলনেতা হিসেবে যখন তিনি মন্তব্য করছেন, সেই মন্তব্য কতটা যুক্তিসঙ্গত এবং তথ্য নির্ভর হওয়া উচিত। মনের মাধুরী মিশিয়ে যা ইচ্ছে তাই কি কখনো কেউ বলতে পারেন যখন তিনি ভারতবর্ষের বিরোধী দলনেতার আসনে বসে রয়েছেন? এর আগেও রাহুল গান্ধী এমন একাধিক মন্তব্যের জন্য বিভিন্ন সময় সমালোচিত হয়েছেন। এমনকি তাকে নিয়ে তার দলের অভ্যন্তরেও প্রশ্ন উঠেছে। রাজনৈতিক যে ব্যুৎপত্তিকে বলা হয় সেই ব্যুৎপত্তি নিয়েও তার প্রশ্ন উঠেছে। রাজনৈতিক যে অবস্থান সেই অবস্থান নিয়েও প্রশ্ন উঠেছে। তার কাঁধে ভর দিয়ে আদৌ কংগ্রেস কতটা এগোবে তা নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়। এমনকি সংসদে দাঁড়িয়েও তিনি যখন বক্তব্য রেখেছেন, কখনো তার চোখ মারার দৃশ্য প্রকাশ্যে এসেছে, কখনো তিনি এমন বক্তব্য পেশ করেছেন সংসদের সবাই হো হো করে হেসে উঠেছেন। তির্যক মন্তব্য ধেয়ে গিয়েছে এই রাহুল গান্ধীর দিকে। তবুও তিনি শুধুমাত্র ওই গান্ধী পরিবারের সদস্য বলে বহাল তবিয়তে কংগ্রেসের একেবারে শীর্ষে বসে রয়েছেন। এতে আলটিমেট ক্ষতিটা কি কংগ্রেস দলের হচ্ছে? খেয়াল করে দেখুন, এই কংগ্রেস নিজেদেরকে গোটা দেশের সবচেয়ে প্রাচীন দল হিসেবে দাবি করেন। এমনকি এই কংগ্রেস আবার নিজেদেরকে ভারতের স্বাধীনতা আন্দোলনের কংগ্রেসের সঙ্গেও যুক্ত করেন, যা নিয়ে তীব্র বিতর্কও রয়েছে। কারণ একটা মত বলে যে এই কংগ্রেস আর স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত কংগ্রেস এক নয়। কারণ স্বাধীনতার পর মহাত্মা গান্ধীজি যে কংগ্রেসের ধারাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তিনি ঘোষণাই করে দিয়েছিলেন যে এই কংগ্রেস এখানেই শেষ হলো, পরবর্তী কংগ্রেসের যাত্রা স্বাধীনোত্তর পর্বে নতুন যাত্রা শুরু হবে। সুতরাং যারা এই মতটি পোষণ করেন তারা মনে করেন না যে এই কংগ্রেসের সঙ্গে স্বাধীনতার আন্দোলনের যে কংগ্রেস তার কোনো যোগ রয়েছে। আমি সেই বিতর্কেও যাচ্ছি না। আমি ধরে নিলাম মানুষের মনে, মানুষের বিশ্বাসে এই কংগ্রেস নামটি স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই যুক্ত হয়ে রয়েছে। তাহলে তো এই রাজনৈতিক দলটিকে বা এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অনেক বেশি সচেতন হতে হয় বক্তব্য পেশ করার ক্ষেত্রে। সেই দলের তরফে যিনি লোকসভার বিরোধী দলনেতা হয়েছেন, তার বক্তব্য আরও সুচারু এবং যুক্তিসঙ্গত তথ্য নির্ভর হওয়া উচিত নয় কি? কিন্তু তারপরেও আমরা দেখছি যে রাহুল গান্ধীর বক্তব্যে বারবার বিতর্ক তৈরি হচ্ছে এবং তিনি যে বক্তব্য পেশ করছেন সেটা কখনো ভারতীয় সেনাবাহিনীর সম্মানে আঘাত করছে,
কখনো আবার ভারতবর্ষের সার্বভৌমত্বকে আঘাত করছে। সালটা 2013। এই 2013 সালের এপ্রিলে সুপ্রিম কোর্ট বলেছিল যে ন্যূনতম 2 বছরের সাজাপ্রাপ্ত সাংসদ এবং বিধায়কদের পদ অবিলম্বে খারিজ করা হবে। এর আগে সাজাপ্রাপ্ত সাংসদ এবং বিধায়কদের তাদের সাজার বিরুদ্ধে আবেদন করার জন্য 3 মাস সময় পর্যন্ত সময় দেওয়া হতো। 3 মাসের মধ্যেও নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারলে তবেই তাদের অযোগ্য ঘোষণা করা যেত। কিন্তু এর 5 মাস পর কেন্দ্রের তৎকালীন ক্ষমতাসীন ইউপিএ সরকার একটি অধ্যাদেশ জারি করেছিল। সেই অধ্যাদেশে দোষী সাব্যস্ত সাংসদ এবং বিধায়কদের অবিলম্বে অযোগ্য ঘোষণা করার নিয়মটি বাতিল করার কথা বলা হয়েছিল। সেই সময়ে প্রকাশ্যে এই দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন রাহুল গান্ধী, মনে আছে আপনাদের নিশ্চয়ই। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং, আর এই মনমোহন সিং সরকারের এই পদক্ষেপকে সম্পূর্ণ অর্থহীন বলেছিলেন রাহুল গান্ধী। একদম একটা সাংবাদিক সম্মেলন করে রাহুল গান্ধী বলেছিলেন যে তিনি ব্যক্তিগতভাবে সরকার যে অধ্যাদেশটি পেশ করেছেন বা নিয়ে এসেছে তা সম্পূর্ণ ভুল বলে মনে করেন এবং এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, প্রতিটি দল এটা করে এবং এই অর্থহীন কথা বন্ধ করার সময় এসেছে। তিনি এটাও বলেন যে যদি সত্যি দুর্নীতি বন্ধ করতে হয় তবে তারা কখনোই তার সঙ্গে সমঝোতা করতে পারে না। এরপর ওই অধ্যাদেশটি প্রকাশ্যে ছিঁড়েও ফেলেছিলেন রাহুল গান্ধী, মনে পড়ে? কংগ্রেস শেষ পর্যন্ত ওই অধ্যাদেশটি বাতিল করেছিল, কিন্তু বিধির কি খেলা। এই ঘটনার 10 বছর পর 2023 সালে সেই আদেশেরই শিকার হতে হয়েছিল এই রাহুল গান্ধীকে। মোদি পদবীধারীরা সকলেই চোর কিনা প্রকাশ্য সভাতে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুলের এই মন্তব্যের বিরুদ্ধে গুজরাটের বিজেপি নেতা ফৌজদারি মানহানি মামলা দায়ের করেছিলেন, আর সেই মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন এই রাহুল গান্ধী। আর যে নিয়ম তার দল একসময় সরিয়ে দিতে চেয়েছিল এবং নিজের দলের বিরুদ্ধে গিয়ে যার বিরোধিতা করেছিলেন এই রাহুল গান্ধী, নিয়তির পরিহাসে সেই নিয়মের জেরেই সাংসদ পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধীকে। আপনাদের মনে করিয়ে দিই যে রাহুল গান্ধীর সেদিনের সেই অধ্যাদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় অপমানিত হয়ে রীতিমতো নিজের ব্যক্তিগত স্তরে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশও করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সুতরাং রাহুল গান্ধীর এ ধরনের কর্মকাণ্ড, এ ধরনের বক্তব্য যে নতুন নয়, এ ঘটনা তার আরও একটি উদাহরণ। উদাহরণের শেষ নেই। এই মানুষটি শুধুমাত্র আবারও বলছি, শুধুমাত্র গান্ধী পরিবারের সদস্য বলেই কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের অবস্থানে থেকে গিয়েছে। বরং বলা যায় যে কংগ্রেসের অনেক বরিষ্ঠ প্রবীণ সুদক্ষ নেতা থাকা সত্ত্বেও তারা যোগ্য সম্মান পায়নি বলে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ তার দাবি তুলেছেন, বিতর্ক হয়েছে তা নিয়ে। কিন্তু তারপরেও গোটা কংগ্রেসটাই ওই গান্ধী পরিবার কেন্দ্রিক থেকে গিয়েছে, যার কারণে বিজেপি অর্থাৎ কংগ্রেস বিরোধী রাজনৈতিক দল বিজেপি বারবার কংগ্রেসের দিকে পরিবারতন্ত্রের অভিযোগ তুলেছে। কিন্তু সেই পরিবারতন্ত্র থেকে বেরিয়ে আসতে পারেনি কংগ্রেস। তাহলে কি কংগ্রেস এক প্রকার এই পরিবারতন্ত্রকে বাধ্য হয়ে টেনে নিয়ে যাচ্ছে? প্রশ্নটা সেখানে। আর এই প্রশ্নটা আরও জোরালো হচ্ছে সম্প্রতি রাহুল গান্ধীর আরও একটি মন্তব্য নিয়ে। আপনারা জানেন যে এই শুল্ক আরোপ নিয়ে গত কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দিকে তির্যক মন্তব্য ছুড়ে দিয়েছিলেন। তিনি তার ট্রুথ সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল মাধ্যম ট্রুথে ডোনাল্ড ট্রাম্প ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছিলেন। আর
ডোনাল্ড ট্রাম্পের এই মৃত অর্থনীতি বলার পর ট্রাম্পের বক্তব্যকে সমর্থন করেছিলেন এই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। গত বৃহস্পতিবার তিনি বলেছিলেন যে মিস্টার ট্রাম্প এমন একটি তথ্য বলেছেন যা প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ছাড়া নাকি সকলেই জানেন। রাহুল জানান তিনি খুশি যে মার্কিন প্রেসিডেন্ট একটি সত্য কথা বলেছেন। পাশাপাশি রাহুল গান্ধী বিজেপির বিরুদ্ধে অর্থনৈতিক প্রতিরক্ষা এবং বিদেশ নীতি ধ্বংস করার এবং দেশকে মাটিতে নামানোরও অভিযোগ করেছিলেন। I mean, everybody knows this, except the Prime Minister and the Finance Minister. Everybody knows that the Indian economy is a dead economy. I'm glad that President Trump has stated a fact. What more do? Why are you asking this question? Are you people not aware of this? आपको ये मालूम नहीं है कि इंडियन इकोनॉमी डेड इकोनॉमी है? कोई कंफ्यूजन है आप में? पूरी दुनिया जानती है कि इंडियन इकोनॉमी इज अ डेड इकोनॉमी और बीजेपी ने इकोनॉमी को खत्म कर दिया है। বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী প্রশ্ন তুলতেই পারেন, তোলাটাই খুব স্বাভাবিক ছিল, কিন্তু তিনি প্রশ্ন তুলছেন না। তিনি প্রশ্ন তোলার পাশাপাশি তিনি বলছেন তিনি ট্রাম্পের মন্তব্যে খুশি। রাহুল গান্ধী যখন এই মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে সমর্থন করছেন, আমার প্রশ্ন তখন কার মুখ পুড়ছে? কোনো রাজনৈতিক দলের মুখ পুড়ল কি? বিজেপির মুখ পুড়ল কি? কিংবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখ পুড়ছে কি? নাকি বিরোধী দলনেতার এই প্রশ্নে ভারতবর্ষের মুখ পুড়ছে? রাহুল গান্ধী যখন খুশি ট্রাম্পকে সমর্থন করছেন, তখন তার দলের বর্ষিয়ান নেতা কংগ্রেস সভাপতি মল্লিকা অর্জুন খার্গে তার এক্স পোস্টে জানাচ্ছেন, অত্যন্ত সূক্ষ্মভাবে তিনি জিজ্ঞাসা করছেন যে মিস্টার মোদি কি ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের বিষয়ে নীরব থাকবেন? দেখুন, একজন প্রবীণ নেতার প্রশ্ন কতটা সূক্ষ্ম এবং কতটা তাৎপর্যপূর্ণ। তিনি প্রথমত ডোনাল্ড ট্রাম্পের ওই মৃত অর্থনীতি নিয়ে একটি মন্তব্যও করলেন না। আবার তার প্রশ্নের মধ্যে দিয়ে তিনি বোঝাচ্ছেন যে ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যে অভিযোগ করছেন সেটাকে তিনি ভিত্তিহীন বলছেন। কিন্তু তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে প্রশ্ন তুলছেন যে এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী কোনো জোরালো জবাব দেবেন কি, নাকি নীরব থাকবেন? খার্গে প্রশ্ন তুললেও মৃত অর্থনীতি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। আবার শুধু খার্গে নয়, শশী থারুর তিনি সাফ জানাচ্ছেন তার দলের নেতা কি বলছেন তা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চান না। অর্থাৎ তার এই বক্তব্য দিয়ে পরিষ্কার যে রাহুল গান্ধী খুশি হয়েছেন, মৃত অর্থনীতিকে তিনি সত্য বলছেন, তার সঙ্গে শশী থারুর একমত নন। তিনি বলছেন এমনটা বলার পেছনে কারণ থাকতে পারে, কিন্তু শশী থারুর উদ্বেগ প্রকাশ করে বলছেন কৌশলগত এবং অর্থনৈতিক অংশীদারিত্ব হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ভারতের জন্যই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন আমরা আমেরিকায় প্রায় 90 বিলিয়ন মূল্যের পণ্য রপ্তানি করছি, আমরা সেটা হারাতে পারি না, বা সেটা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া কখনোই সঠিক হবে না। On the other hand, if their demands are completely unreasonable, our negotiators have every right to resist. For example, we have about 700 million Indians who are dependent on agriculture. We cannot risk their livelihoods. Everything depends on the ongoing negotiations. I wish our negotiators good luck and good courage, because we can't afford to buckle under. We have to keep our national interests as number one in our minds. প্রশ্ন হচ্ছে, যা খার্গে বুঝতে পারছেন, শশী থারুর বুঝতে পারছেন, রাহুল গান্ধী তা বুঝতে পারছেন না। যদি না পারেন তাহলে তার রাজনৈতিক পরিপক্কতা নিয়ে ফের একবার কি প্রশ্ন ওঠা শুরু করবে?
কেউ কেউ আবার অপারেশন সিঁদুর নিয়ে সংসদে দেওয়া রাহুল গান্ধীর ভাষণের প্রশংসা করছেন, কি দারুণ ভাষণ দিয়েছেন তা বলছেন। কিন্তু আজ তারা কি বলবেন? যেভাবে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছে তার ব্যাখ্যা তারা কিভাবে দেবেন? নাকি এক্ষেত্রে আবার পাল্টা যুক্তি তুলে ধরে অন্য মিডিয়ার সমালোচনাতে মেতে উঠবেন? আর যে কংগ্রেস এই রাহুল গান্ধীর ওপর ভর দিয়ে ওপরে উঠতে চাইছেন বা ওঠার চেষ্টা করে যাচ্ছেন সেই কবে থেকে, তাদেরও কি এবার ভাবার সময় এসেছে? শুধুমাত্র এ বাংলায় নয়, খেয়াল করে দেখুন, একটু একটু করে গোটা ভারতেই ক্ষয়িষ্ণু হয়ে পড়েছে কংগ্রেস। সেখান থেকে উঠে দাঁড়াতে গেলে এই কংগ্রেসের একটা সুদক্ষ নেতৃত্ব প্রয়োজন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে কংগ্রেসের অভ্যন্তরে এমন অনেক নেতা রয়েছেন যারা অনেক বেশি সুদক্ষ, কিন্তু আবার ঘুরে ফিরে সেই পরিবারতন্ত্রই আসছে। আর যার কারণে আজ কংগ্রেস যে অবস্থানে থাকা প্রয়োজন ছিল সেখান থেকে তারা অনেকটাই কি সরে যায়নি? যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, তিনি তো তার দলের মুখ, সেই দলের মুখ এমন মন্তব্য করছেন যে সুপ্রিম কোর্টে রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে, বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ উঠছে দেশের সেনাবাহিনীকে অসম্মান করার, অবমাননা করার। কে অধিকার দিয়েছে তাকে? আদালত পরিষ্কার বলছে বাক স্বাধীনতা ডেফিনেটলি করে যে কোনো মানুষের আছে, কিন্তু তার মানে এই নয় যে ভারতীয় সেনাকে সে অসম্মান করতে পারে, ভারতবর্ষকে সে অসম্মান করতে পারে। আজ এ পর্যন্তই, নমস্কার।